হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হওয়ার জন্য যে শর্ত ছিল যে তা কিন্তু এরা এই অনুপাতটা ঠিক মতো মানে না, তারপরেও এরা কার্বোহাইড্রেট, একটু ব্যতিক্রম। ঠিক আছে, মনে রাখলাম। আচ্ছা, এরপরে যেটা আছে ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ। ঠিক আছে, ইন্টারফেরন কখন দেওয়া হয়? ভাইরাসে আক্রান্ত হলে ভাইরাসের বিরুদ্ধে আমাদের ইন্টারফেরন দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক কিন্তু দেওয়া হয় না, ভুল করলে হবে না। তাহলে ইন্টারফেরন হচ্ছে একটা আমিষ জাতীয় পদার্থ। এনজাইমের বৈশিষ্ট্য নয় কোনটি? এনজাইমের বৈশিষ্ট্য নয় আমরা পড়াই ফেলছি। এনজাইম হচ্ছে প্রোটিন, এটা অবশ্যই বৈশিষ্ট্য। এটা হচ্ছে একটা নির্দিষ্ট কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। 10 টু দি পাওয়ার কত পিএইচ ছিল মনে আছে তোমার? 10 টু দি পাওয়ার পিএইচ ছিল হচ্ছে 6 থেকে 9 পিএইচ এর ভিতরে এটা ক্রিয়াশীল। এটা নেতৃত্ব, এটাও এর বৈশিষ্ট্য। এটা বহিঃক্ষরা গ্রন্থি থেকে সংযুক্ত হয়, নিঃসৃত হয়, এটাও বৈশিষ্ট্য। আর এনজাইম হচ্ছে তোমার মানে কি বলে, হরমোন হচ্ছে তোমার অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। তাহলে এখানে তুমি লিখে রাখো, যখন তুমি অন্তঃক্ষরা গ্রন্থি পড়বা, অন্তঃক্ষরা হচ্ছে হরমোন আর বহিঃক্ষরা হচ্ছে এনজাইম। তাহলে এই তিনটা হচ্ছে এর বৈশিষ্ট্য। তাহলে এটা কোনটা নয়? এরা তাপ প্রবণ নয়, না এরা হচ্ছে তাপ প্রবণ, তাপ মানে তাপ সহনশীল, বাট বেশি তাপমাত্রা তারা সহ্য করতে পারে না। কেমন টেম্পারেচার পড়ছিলাম আমরা? 35 থেকে 40, এই টেম্পারেচার পর্যন্ত সহ্য করতে পারে, বাট তারপরে পারে না, এই জন্য তাপ সহ্য করতে পারে। তাহলে এটা হচ্ছে এর বৈশিষ্ট্য নয়। ঠিক আছে। আচ্ছা, তো আচ্ছা, এরপরে চলো আমাদের পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন আছে হচ্ছে যে অ্যামাইলেজের প্রধান, পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন আছে হচ্ছে অ্যামাইলেজের প্রধান উৎস কোনটা? ভাইয়া, অ্যামাইলেজের প্রধান উৎস হচ্ছে অঙ্কুরিত বীজ। এটা একদমই ঠাডা মুখস্থ। অ্যামাইলেজ হচ্ছে স্ট্যাটস এর থেকে আমরা আসি বা শর্করা, অঙ্কুরিত বীজ এটা হচ্ছে ঠাডা মুখস্থ। এটা মুখস্থ টপিক, এটা হচ্ছে অঙ্কুরিত বীজ। কোনটা মেমব্রেন প্রোটিন তোমাদের বইয়ে দেওয়া নাই, কিন্তু তুমি মনে রাখবা যে তোমাদের বইয়ে হচ্ছে এরকম কোনো তথ্য আমি পাই নাই। তো মেমব্রেন প্রোটিন হচ্ছে এমন ধরনের প্রোটিন যে, সরি, মেমব্রেন এনজাইম, যে তুমি দেখবা যে তুমি পরিপাক চ্যাপ্টারে যেই নামগুলো দেখছো ওইগুলো জাস্ট কেটে দিবা, ওইগুলো বাদে বাকি যা কিছু আছে সবই হচ্ছে মেমব্রেন প্রোটিন। দেখো টায়ালিন তুমি পড়ছো, মুখ গহ্বরে থাকে, তাই না? ওই যে আলফা স্যালিভারি অ্যামাইলেজ বলা হয়, তাই না? ওই যে মুখ গহ্বরের পরিপাকে সহায়তা করে। ট্রিপসিন, তারপর হচ্ছে তোমার পেপসিন, নামের শেষে সিন সিন থাকলে তারা হচ্ছে কি প্রোটিন সংশ্লেষী এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। সো এই তো যেগুলো পরিপাকে সহায়তা করে ওইগুলো বাদে বাকি যেগুলো আছে সবগুলাই হচ্ছে তোমার মেমব্রেন, মানে হচ্ছে মেমব্রেন প্রোটিন। তাহলে এখানে কি আছে? সুক্রোজ। আচ্ছা, প্রোটিনের মূল গাঠনিক একক কি? প্রোটিনের মূল গাঠনিক একক, প্রোটিন আসলে কি দ্বারা তৈরি হচ্ছে? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, এটা আসলে বলার কিছু নাই। তাহলে অ্যামিনো অ্যাসিড সংকেত কি? এটা হচ্ছে যে NH2 হাইড্রোজেন, সরি হাইড্রোজেন, বারবার হাইড্রোজেন কেন লিখতেছি? এটা হচ্ছে তোমার সেন্ট্রালি কে থাকবে? কাইরাল কার্বন হচ্ছে কে থাকবে? কার্বন। তারপর হচ্ছে অ্যাসিড, তারপর হচ্ছে এখানে এইচ, এইখানে থাকবে হচ্ছে আর মূলকে। আর মূলকে এসে বিভিন্ন জন আসলে এক একটা অ্যামিনো অ্যাসিডের নামকরণ হবে। ঠিক আছে, তাহলে আসলে এখানে যে গ্লাইসিনের সংকেত কিন্তু আমি পড়াই ফেলছি। গ্লাইসিনের হচ্ছে কি হবে? আর মূলকের জায়গায় কি এসে বসবে? হাইড্রোজেন এসে বসবে। তাহলে কয়টা হাইড্রোজেন হইলো? এই যে স্ট্রাকচারটা, এটাকে বলতেছি হচ্ছে গ্লাইসিন। তাহলে এই গ্লাইসিনের সংকেত কি হচ্ছে? দেখো এখন হাইড্রোজেন কয়টা হয়ে যাচ্ছে? একটা, দুইটা। তাহলে এর যে সংকেতটা হচ্ছে NH2। ভাই একটু স্কেল চলে আসছে, স্কেল চলে গেল। স্কেলে আবার চাপ দাও, তাইলে আবার চলে যাবে। স্কেল কই? স্কেল না তো, চলে গেছে, স্কেল চলে গেছে, কিন্তু স্কেল অপশনটা কই? বারবার চলে আসতেছে। এটা 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 স্কেল আচ্ছা আচ্ছা। চলে আসলো, আবার দিবা, আবার চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এটা কত মিনিটে? এই বলতো এখানে আবার টান দাও, তাহলে বুঝবে। এটা চিহ্ন দাও। এখন মিশে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে যে এমসিকিউতে আমরা ছিলাম যে হচ্ছে কোনটা মেমব্রেনাস প্রোটিন, না এখানে না, আমরা যেখানে ছিলাম হচ্ছে প্রোটিনের মূল গাঠনিক একক হচ্ছে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের সংকেত পড়াচ্ছিলাম, এবং সেই সংকেতে যখন আর মূলকে এক একটা করে নতুন কিছু চলে আসতেছে তখন এক একটা অ্যামিনো অ্যাসিডের নাম হচ্ছে, যেমন হাইড্রোজেন থাকলে হচ্ছে কি গ্লাইসিন। তো এটাই পড়াচ্ছিলাম, তাহলে এটার উত্তর হচ্ছে গ্লাইসিন। আচ্ছা, তার আগে আমরা এই পাশের গুলো শেষ করে নিই। একটা হচ্ছে যে কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? কোলেস্টেরল হচ্ছে স্টেরয়েড জাতীয় পদার্থ। চলো বই ফিরে যাই। তো কোলেস্টেরল যেহেতু স্টেরয়েড জাতীয় পদার্থ,
তো তোমাদের এখানে স্টেরয়েড নিয়ে কয়েকটা কথা আছে, এগুলো মনে রাখতে হবে যে স্টেরয়েড জাতীয় হরমোন আসলে কোনগুলো। এই যে তোমার টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এগুলো হচ্ছে স্টেরয়েড হরমোন, যেগুলো মেরুদণ্ডী প্রাণীদের যৌন বিকাশে নিয়ন্ত্রণ করে। কর্টিসল কার্বোহাইড্রেট, প্রোটিন হজম, ভারসাম্য বা এগুলো সবকিছুতে অবদান রাখে। এবং এই কোলেস্টেরল, যেটা আমাদের এখানকার যে প্রশ্ন যেটা ছিল, কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ, কোলেস্টেরল হচ্ছে একটা স্টেরয়েড জাতীয় পদার্থ, এটুকু মনে রাখতে হবে। এবং এই যে কোলেস্টেরলের যে পরিমাণটা, যে কোলেস্টেরল কোনটা থাকে ভালো, কোলেস্টেরল দুই প্রকার, একটা হচ্ছে এইচডিএল আর একটা এলডিএল। এলডিএল থাকা খারাপ, এইচডিএল থাকা ভালো। আচ্ছা, এখন যে কিছু ভিটামিন আছে, যে কিছু ভিটামিন আছে যেমন ভিটামিন ডি, যেটা হচ্ছে ক্যালসিয়ামের শোষণ নিয়ন্ত্রণ করে। ক্যারোটিন থেকে ভিটামিন এ, যেটা হচ্ছে চোখের ওই যে রড কোষের এখানে থাকে। তারপরে ভিটামিন ই, জারণ জারণ বিজারণ থেকে রক্ষা করে। ভিটামিন কে সবুজ শাকসবজিতে পাওয়া যায়। অর্থাৎ কোন ভিটামিন গুলো কিসে পাওয়া যায়, এটা তোমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে স্টেরয়েড যে আমাদের কোলেস্ট্রল এতটুকু আমাদের জানা ছিল। তাহলে কি কি ছিল, যে স্টেরয়েড ছিল, ইস্ট্রোজেন ছিল, মানে তারপর হচ্ছে টেস্টোস্টেরন ছিল, এগুলো আসলে স্টেরয়েড জাতীয় হরমোন। আচ্ছা, এরপরে আছে রাইবোলোজের রাসায়নিক সংকেত কোনটা। রাইবোলোজের রাসায়নিক সংকেত হচ্ছে আহ রাইবোলোজ কয় কার্বন বিশিষ্ট, রাইবোলোজ হচ্ছে 5 কার্বন বিশিষ্ট, তাহলে এটা হচ্ছে পেন্টোজ। তাহলে রাইবোলোজ 5 কার্বন বিশিষ্ট কোথায় আছে, দেখো এখানে 5টা আছে, এখানে 5টা আছে, তাহলে এই দুইটা অপশন আগেই কাটা, কারণ এখানে কার্বন 5টা নাই। এখন এই যে রাইবোলোজ হচ্ছে C5H10O5, এটা হচ্ছে রাইবোলোজের সংকেত। এখন কোন এনজাইমটা ডায়াবেটিস পরীক্ষায় রক্তের পরিমাণ নিয়ন্ত্রণে ইউজ করা হয়, এটা বইয়ে সরাসরি নাই, একদম ঠাড়া মুখস্থ বইয়ে নাই। এটা হচ্ছে অক্সিডেস এনজাইম। এনজাইম দ্বারা ডায়াবেটিস রোগীর শর্করার পরিমাণ নির্ণয় করা যায়। দেখো এটা অনেক আগের কোশ্চেন, এই জন্য বইয়ে নাই। তাপে জমাট বাঁধে না কোন প্রোটিন, তাপে জমাট বাঁধে আমরা দেখছি যে দুইটা প্রোটিন, একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন, লিখে দিছিলাম। তো অ্যালবুমিন এবং গ্লোবিউলিন হচ্ছে তাপে জমাট বাঁধে, বাকি যা আছে এরা তাপে জমাট বাঁধে না। তাহলে হচ্ছে গ্লুটেনিন হচ্ছে জমাট বাঁধে না। বাকি কাইটিন তো এটা আলাদা বিষয়, কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। এবার সাবস্ট্রেটের কনফিগারেশনের পরিবর্তনকারী এনজাইম হচ্ছে এপিমারেস, তোমাদের বইতে নাই, একটু হায়ার বইতে আছে, এগুলো হচ্ছে আমরা পড়াশোনা করছি। এটা হচ্ছে এপিমারেস। চালে কোন ধরনের এনজাইম পাওয়া যায়, চালে হচ্ছে অরাইজেনিন। অরাইজেনিন ওই যে দাগাই দিছিলাম, যে চালে অরাইজেনিন। তারপরে হচ্ছে যে চীনা বাদামে এরাচিন, এগুলো দাগাই দিছিলাম না, অরাইজেনিন। আর হচ্ছে এই যে জেইন বা হর্ডিন, এগুলো কই পাওয়া যাচ্ছিল, ওই যে প্রোলামিন, প্রোলামিন হচ্ছে জেইন বা হর্ডিন। আর গ্লুটেনিন কই পাওয়া যায়, শস্য দানায়, গোটা গোটা শস্য, শস্য দানায় গ্লুটেনিন পাওয়া যায়। তাহলে 4টা অপশনের ব্যাখ্যা পড়ে ফেললাম। এখন এই 4টা অপশনের ব্যাখ্যা পড়ে ফেললে যেটা দেখবা যে তোমার ভিতর একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ আমি 4টা অপশনের ব্যাখ্যা জানতেছি, তাহলে সেটা তোমার জন্য ইফেক্টিভ হবে। রাইবোজ কোন ধরনের স্যাকারাইড, অবশ্যই মনোস্যাকারাইড, কারণ এখানে একটা স্যাকারাইড অণু থাকে এবং এই মনোস্যাকারাইডে কিন্তু একটা কার্বন থাকে না, এটা হচ্ছে 3 নম্বর কার্বন থেকে শুরু হয়। 3 নম্বরে আছে হচ্ছে ট্রায়ো, 4 নম্বরে টেট্রোজ। চলো ট্রায়োস কোনগুলো, টেট্রোজ কোনগুলো, এগুলো হচ্ছে আমরা একটু পড়ে ফেলি বই থেকে, উদাহরণগুলো পড়ে ফেলি। প্রথমত হচ্ছে ট্রায়োস। তো ট্রায়োসকে মনে রাখবা হচ্ছে, তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা তোমাদেরকে গাধার মতো পরিশ্রম করা যাবে না, বুঝছো, গাধার মতো ট্রাই করা যাবে না, সিস্টেমেটিক্যালি টেকনিক্যালি পড়তে হবে। সো এভাবে পড়বা যে ট্রায়োস, ট্রাই, ট্রাই, গাধার মতো ট্রাই করা যাবে না। তাহলে দুইটা আছে, একটা হচ্ছে গ্লিসারলডিহাইড অ্যাসিড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। তাহলে গ্লিসার গতে হচ্ছে গাধা আর ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। ট্রায়োজ হচ্ছে দুইটা, একটা গ্লিসারলডিহাইড আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন। এরপর হচ্ছে টেট্রোস। টেট্রোস হচ্ছে ইরিথ্রোস। তাহলে এইভাবে পড়বা ইরি4, ইরি4। ধরো ইরি একটা ধান আবিষ্কার করছে যেটার নাম হচ্ছে ইরি4, তাহলে ইরি4 4 কার্বন বিশিষ্ট টেট্রোস। পেন্টোস তো আর পড়ানোর কিছু নাই, কারণ এটা অনেকবারই বলা হয়েছে ডিএনএ আরএনএ তে পেন্টোস সুগার থাকে। এটা 5 কার্বন বিশিষ্ট। কি কি, রাইবোজ, জাইলোজ, ডিঅক্সিরাইবোজ, অ্যারাবিনোজ, এগুলো হচ্ছে সবই অ্যালডোজ শর্করা, মানে পেন্টোস শর্করা। আর হেক্সোজ তো খুবই কমন, যে হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে সবই হেক্সোজ শর্করা। তারপর হচ্ছে এখানে বা এই চ্যাপ্টারে দুইটা গলনাঙ্ক আছে, দুইটা গলনাঙ্ক তোমাদেরকে পড়তে হয়। একটা হচ্ছে রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি, এবং আরেকটা গলনাঙ্ক আছে তোমাদের চ্যাপ্টার, সেটা হচ্ছে সুক্রোজের গলনাঙ্ক, এটা হচ্ছে 188 ডিগ্রি। তো তোমরা যখন পড়বে বইয়ে পাশাপাশি লিখে নিবা যে সুক্রোজের হচ্ছে কত, সুক্রোজের হচ্ছে 100, সুক্রোজ, সুক্রোজের হচ্ছে
188 হচ্ছে গলনাঙ্ক, 188°C হচ্ছে গলনাঙ্ক, আর রাইবোজের হচ্ছে 95। এই দুইটা গলনাঙ্ক তোমাদেরকে পড়তে হয়। আর হচ্ছে পরে যেটা আছে সেটা হচ্ছে কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। কোনটা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। তার মানে হচ্ছে অত্যাবশ্যকের ইংরেজি কি ইসেনশিয়াল, আর একটা হচ্ছে অনত্যাবশ্যক, ওটা নন ইসেনশিয়াল। তো ইসেনশিয়াল যেগুলো, ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কাদেরকে বলা হয়? ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড বলা হয় তাদেরকে যা তোমার শরীর তৈরি করতে পারে না, এগুলোকে তোমার হচ্ছে তোমার ডায়েটের মাধ্যমে নিতে হয় বা বাইরে থেকে নিতে হয়। এটা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। তো এরকম অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড তোমার দেহে আছে হচ্ছে 8টা, এবং তুমি যখন শিশু ছিলা তখন ছিল হচ্ছে তোমার 10টা। 2টা এক্সট্রা ছিল, একটা হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন। তো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড গুলো তোমার মনে রাখবা, খুবই সহজ। তখন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনাইলালানিন, ট্রিপ্টোফ্যান, এই 8টা হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই ব্যতীত এই 8টা ছাড়া আর হচ্ছে আর্জিনিন এবং হিস্টিডিন শিশুকালে ছিল। তো এইগুলো ছাড়া বাকি যা কিছু আছে সবই হচ্ছে অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? এরপরে হচ্ছে যে তোমার অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিড আছে কিছু, অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড আছে। তো তুমি মনে রাখবা এই যে অ্যালিফ্যাটিক অ্যামিনো অ্যাসিডকে মনে রাখবা হচ্ছে আলি ভাগ, ভিতে হচ্ছে ভ্যালিন, এতে হচ্ছে অ্যালানিন, আর জিতে হচ্ছে গ্লাইসিন। আর অ্যারোমেটিক মানে সুগন্ধ না, তো এবার পড়বা আপি, তার সুগন্ধ, আতে হচ্ছে তোমার অ্যানালিন, আর টতে হচ্ছে টাইরোসিন। আর হচ্ছে হেটেরোসাইক্লিক, তাহলে এই দুইটা বাদে বাকি যা কিছু আছে সবই হচ্ছে হেটেরোসাইক্লিক। আচ্ছা, এরপর হচ্ছে কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, আবার কিছু কিছু এনজাইম আছে যারা প্রোটিন সংশ্লেষণে, মানে কিছু অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে না। এখন যারা করে তারা তো ভালো যে প্রোটিন সংশ্লেষণ করতেছে, বাট যারা করে না এরা হচ্ছে অসহ্য। বুঝছো? অসহ্য কথাটা দিয়ে মনে রাখবা যে এরা হচ্ছে অসহ্য, যে এরা হুদায় আছে, কোনো কাজ কাম নাই, হুদায় আছে, এরা প্রোটিন অংশগ্রহণ করতেছে না, তার মানে এরা হচ্ছে অসহ্য। হতে হচ্ছে তোমার অর্নিথিন, হতে সাইটোলিন, এবং হতে হচ্ছে হোমোসেরিন। এই তিনটা হচ্ছে নন অ্যামিনো, এটা হচ্ছে নন অ্যামিনো, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, মানে এটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। শেষ। আর হচ্ছে তাহলে দেখো এখানে কোনটা আছে, যে গ্লাইসিন যেটা আছে এটা হচ্ছে আত্মবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এরপরে আছে গ্লাইসিনের সংকেত, পড়াই ফেলছি অলরেডি। এরপর হচ্ছে সেলুলোজের হাইড্রোলাইসিসের ফলে কোনটা উৎপন্ন হয়। এখন সেলুলোজের হাইড্রো অক্সাইডের ফলে হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি হয়। বুঝছো? মানে সেলুলোজকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে তুমি দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে গ্লুকোজ পাবা, আর একটা হচ্ছে সেলোবায়োস পাবা। সেলোবায়োস, গ্লুকোজ পাবা, আর একটা হচ্ছে সেলোবায়োস পাবা। তাহলে গ্লুকোজকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে গ্লুকোজ পাচ্ছে অ্যালানিন, আর জিতে হচ্ছে গ্লাইসিন। আর অ্যারোমেটিক মানে সুগন্ধ না, তো এবার পড়বে আপি, তার সুগন্ধ, আতে হচ্ছে তোমার অ্যানালিন, আর টতে হচ্ছে টাইরোসিন। আর হচ্ছে হেটেরোসাইক্লিক, তাহলে এই দুইটা বাদে বাকি যা কিছু আছে সবই হচ্ছে হেটেরোসাইক্লিক। আচ্ছা, এরপর হচ্ছে কিছু প্রোটিন আছে যেগুলো হচ্ছে, কিছু অ্যামিনো অ্যাসিড আছে যেগুলো প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে, আবার কিছু কিছু এনজাইম আছে যারা প্রোটিন সংশ্লেষণে, মানে কিছু অ্যামিনো অ্যাসিড আছে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে না। এখন যারা করে তারা তো ভালো যে প্রোটিন সংশ্লেষণ করতেছে, বাট যারা করে না এরা হচ্ছে অসহ্য। বুঝছো? অসহ্য কথাটা দিয়ে মনে রাখবা যে এরা হচ্ছে অসহ্য, যে এরা হুদায় আছে, কোনো কাজ কাম নাই, হুদায় আছে, এরা প্রোটিন অংশগ্রহণ করতেছে না, তার মানে এরা হচ্ছে অসহ্য। হতে হচ্ছে তোমার অর্নিথিন, হতে সাইটোলিন, এবং হতে হচ্ছে হোমোসেরিন। এই তিনটা হচ্ছে নন অ্যামিনো, এটা হচ্ছে নন অ্যামিনো, নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, মানে এটা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। শেষ। তাহলে দেখো এখানে কোনটা আছে, যে গ্লাইসিন যেটা আছে এটা হচ্ছে আত্মবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড নয়। এরপরে আছে গ্লাইসিনের সংকেত, পড়াই ফেলছি অলরেডি। এরপর হচ্ছে সেলুলোজের হাইড্রোলাইসিসের ফলে কোনটা উৎপন্ন হয়। এখন সেলুলোজের হাইড্রো অক্সাইডের ফলে হচ্ছে তোমার গ্লুকোজ তৈরি হয়। বুঝছো? মানে সেলুলোজকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে তুমি দুইটা জিনিস পাবা, একটা হচ্ছে গ্লুকোজ পাবা, আর একটা হচ্ছে সেলোবায়োস পাবা। সেলোবায়োস, গ্লুকোজ পাবা, আর একটা হচ্ছে সেলোবায়োস পাবা। তাহলে গ্লুকোজকে তুমি যদি হাইড্রোলাইসিস করো তাহলে গ্লুকোজ পাচ্ছ, আর হচ্ছে কি পাচ্ছ, সেলোবায়োস পাচ্ছ। তাহলে এখানে কি সেলোবায়োস অপশন আছে? নাই, তার মানে শুধুমাত্র গ্লুকোজ আছে, তাহলে উত্তর হচ্ছে গ্লুকোজ। এখন পরে যেটা আছে টারপিনস, কোথায় পাওয়া যায়? টারপিনস হচ্ছে তোমার আহ
কই পাওয়া যায়, যে পুদিনা পাতায় হচ্ছে এটা পাওয়া যায়। তো দেখো এটা এই টপিকটা টার্পিন টপিকটা হচ্ছে আমরা বই থেকে পড়ে আসি। আহ টার্পিনয়েডস বইতে আচ্ছা, তো টার্পিনয়েডস হচ্ছে 10 থেকে 40টা থাকে এবং এটা হচ্ছে পুদিনা, তারপর হচ্ছে বই আসলে খুঁজে পাচ্ছি না আপাতত, সমস্যা নাই, আমরা হচ্ছে পরে দেখাই দিব। এরপর হচ্ছে পরে যেটা আছে, শরীরের শক্তির প্রধান উৎস কোনটা? শক্তির প্রধান উৎস হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেট খাই, তা কার্বোহাইড্রেটের ভিতর কোনটা আছে? গ্লুকোজ, অপশনে আছে গ্লুকোজ। আচ্ছা, রাবার কোন ধরনের? রাবার হচ্ছে টার্পিনয়েড জাতীয়, অর্থাৎ উদ্ভূত লিপিড স্টার। এরপর হচ্ছে কোনটা ডাইস্যাকারাইড? ডাইস্যাকারাইড কিভাবে মনে রাখছিলাম? মশলা কথাটা দিয়ে, মতে হচ্ছে ম্যালটোজ, শতে হচ্ছে সেলুলোজ, তারপর হচ্ছে সুক্রোজ, সেলোবায়াস, সেলুলোজ কিন্তু না, সুক্রোজ, সেলুলোজ কিন্তু পলিস্যাকারাইড, আর লতে হচ্ছে ল্যাকটোজ। সুক্রোজ হচ্ছে পলিস্যাকারাইড, স্টার্চ হচ্ছে তোমার আহ কি বলে ডাইস্যাকারাইড স আছে, ল্যাকটোজ বা ম্যালটোজ। এখানে আসলে কোনটা ডাইস্যাকারাইড, তাহলে মশলা দিয়ে তুমি হচ্ছে করো, বলে দেখতে পাবে এই তিনটা হচ্ছে ডাইস্যাকারাইড, বাকি যেটা আছে এটা হচ্ছে ডাইস্যাকারাইড না। এরপরে আছে হচ্ছে রাইবোস। তো রাইবোস কি? রাইবোস অবশ্য মনোস্যাকারাইড, রিপিটেড কোশ্চেন। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ শর্করা। সুক্রোজকে গ্লুকোজে পরিণত করার জন্য দায়ী কোনটা? তো সুক্রোজকে কাজ করবে কোন এনজাইম? সুক্রেজ এনজাইম। এজ, নামের শেষে এজ থাকা মানে হচ্ছে এটা একটা এনজাইম বোঝায়, তাহলে সুক্রোজের উপর কাজ করবে কোন এনজাইম? সুক্রেজ এনজাইম। নামের ভিতরেই উত্তর। কোনটা কোএনজাইম নয়? কোএনজাইম দেখাই ফেলছি যে কোনটা কি কি কোএনজাইম ছিল। এটা এনজাইম, এটিপি এনজাইম, এনএডিপি এনজাইম, বাট এই যে ফসফোইনোল পাইরুভেট অ্যাসিড এটা কিন্তু কোনো কোএনজাইম নয়, ওটা বইয়ে দেখাই দিছিলাম। আচ্ছা, অ্যামিনো অ্যাসিডের পলিমার কি? অ্যামিনো অ্যাসিড কই থেকে আসে? প্রোটিন থেকেই আসে না? মানে প্রোটিন তো হচ্ছে যে অ্যামিনো অ্যাসিডের পলিমার, তাই না? আচ্ছা, পরে যেটা আছে সেটা হচ্ছে যে এনজাইমের উপস্থিতি কোথায়? আচ্ছা, এনজাইমের উপস্থিতি হচ্ছে, এনজাইম কই থেকে হয়? বহিঃক্ষরা গ্রন্থি, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি তো আর না, চলেও না, কোনো ঠিকতে নয়, কোষে, অর্থাৎ এনজাইমের উপস্থিতি হচ্ছে কোষে। মানুষের পেশিতে পাওয়া যায় কোনটা? মানুষের পেশিতে হচ্ছে দুই ধরনের হচ্ছে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন নামক প্রোটিন পাওয়া যায়। দুই ধরনের পেশিতে দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। যখন তোমরা জুওলজি 7ম চ্যাপ্টার পড়বা, চলন এবং অঙ্গ চলনা, তখন দেখবা যে দুইটা প্রোটিন পাওয়া যাচ্ছে আমাদের পেশিতে, একটা হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন। দেখো অপশনে কোনটা আছে? অপশনে আছে হচ্ছে তোমার অ্যাক্টিন, অ্যাক্টিনটা আছে, তাহলে এটা হচ্ছে তোমার উত্তর। মানবদেহের রড কোষ কোথায় থাকে? এটা বললাম একটু আগে যে ভিটামিনের, প্রত্যেকটা ভিটামিনের কাজগুলো এখানে দাগাই দিছিলাম। ভিটামিন এ হচ্ছে রড কোষ। বীজের অঙ্কুরোদ্গমনের সময় লিপিডকে ভেঙে চিনিতে পরিণত করে হচ্ছে গ্লাইঅক্সিজম। এটা হচ্ছে তোমাদের কোষ এবং কোষের গঠন চ্যাপ্টারের পড়া, যে লিপিড অর্থাৎ এই যে বীজের লিপিড সঞ্চয়ী কোষে এদেরকে পাওয়া যায়, এখানে এক্স্যাক্টলি এই লাইনটাই লেখা আছে যে জীবের লিপিড সঞ্চয়ী কোষে গ্লাইঅক্সিজম পাওয়া যায়, এই যে এখানে দেওয়াও আছে। তো বীজের ক্ষেত্রে কোনটা? গ্লাইঅক্সিজম। পার অক্সিজম কখন হইতো? পার অক্সিজমে যে একটা এনজাইম আছে, ক্যাটালেস এনজাইম, এটা হচ্ছে পার অক্সাইডকে ভাঙলে, তাহলে পার অক্সাইডকে ভেঙে সে যদি পানি এবং অক্সিজেন তৈরি করতো তাহলে তখন হয়তো, যদি সেটা হাইড্রোজেন পার অক্সাইডকে ভাঙতো তাহলে হয়তো পার অক্সিজেন। এখানে বলছে যে বীজের অঙ্কুরোদ্গমনের জন্য, তাহলে বীজের লিপিড সঞ্চয়ী কোষে পাওয়া যাচ্ছে গ্লাইঅক্সিজম। সো উত্তর হচ্ছে এটা। তো এই ছিল হচ্ছে কোষ রসায়ন চ্যাপ্টারের পড়াশোনা। তো চলো হচ্ছে বই থেকেও একটু দেখাই দিই, যেটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম, টারপিনস একটু খুঁজে বের করি। তার আগে একটু ওভারভিউ করে দিই কি কি আছে এই চ্যাপ্টারে, কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। প্রথমত মনে রাখবা, এখানে আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে 4টা জিনিস নিয়ে ডিল করব। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে লিপিড, আর একটা হচ্ছে এনজাইম। কার্বোহাইড্রেট, অর্থাৎ কার্বোহাইড্রেটের ভিতর যে বন্ধন থাকে সেটা হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন, প্রোটিনের ভিতর থাকে পেপটাইড বন্ধন, লিপিডের ভিতর থাকে এস্টার বন্ধন, এবং এনজাইম হচ্ছে একটা প্রোটিন। এই কথাগুলো এখান থেকে মনে রাখলাম। আচ্ছা, এরপরে আর কি আছে? এরপরে হচ্ছে কার্বোহাইড্রেটের কিছু বৈশিষ্ট্য আছে, এবং তোমাদেরকে বলছি যে কার্বোহাইড্রেট যে অনুপাত 1:1 হবে, বাট এই 1:1 মেনে চলে না, তারপরেও কার্বোহাইড্রেট হচ্ছে একমাত্র সুক্রোজ, যেটা সংকেত পরীক্ষায় আসছে এবং দেখছো তোমরা।
আচ্ছা, আরো একটা তোমার আছে যে কার্বোহাইড্রেট নয়, যদি সিএইচও থাকা সত্ত্বেও বা এমন অনুপাত থাকা সত্ত্বেও হচ্ছে কার্বোহাইড্রেট না, যেমন ফর্মালডিহাইড এবং অ্যাসিটিক অ্যাসিড, এটা মনে রাখলাম। এরপর হচ্ছে বৈশিষ্ট্য, কাজ, এগুলো খুবই সহজ। প্রকারভেদ গুলো আমরা বিস্তারিত পড়ায় ফেলছি। তারপর হচ্ছে মনোস কোনটা, ট্রায়োস, ইরিথ্রোজ, এগুলো পড়ছি। তারপরে হচ্ছে আর কি পড়ছি, যে গ্লুকোজ হচ্ছে তোমার অ্যালডোস শর্করা, ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ শর্করা। আচ্ছা, এরপর ফ্রুক্টোজের থেকে হচ্ছে এদের যে স্ট্রাকচারটা ফিউরানোস ধরনের, এবং এই গ্লুকোজকে বলা হয় হচ্ছে গ্রেপস সুগার। গ্লুকোজের থেকে গ্রেপস সুগার বা আঙুরের শর্করা, আর ফ্রুক্টোজের থেকে হচ্ছে ফ্রুট সুগার। তাহলে ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার। এবং উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড হচ্ছে সুক্রোজ, যেটা আমরা তোমাদেরকে বললাম যে মশলা কথাটাতে মনে রাখো, ল্যাকটোজ, ম্যালটোজ। এবং কিছু ছিল রিডিউসিং, কিছু ছিল নন রিডিউসিং। রিডিউসিং ছিল হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। নন রিডিউসিং ছিল হচ্ছে তোমার সেলুলোজ, তারপর হচ্ছে স্টার্চ, গ্লাইকোজেন। এগুলো হচ্ছে তোমার ছিল নন রিডিউসিং সুগার। আচ্ছা, এরপরে এই যে আমি যেটা বলছিলাম যে ম্যালটোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার, ম্যালটোজ হচ্ছে আংশিক রিডিউসিং সুগার। অলিগোস্যাকারাইডের ভিতর দুইটা কঠিন কঠিন নাম আছে, যে আহ, এই যে তোমাদের স্ক্যাডোস। অলিগো মানে কিছু 3 থেকে 10টা মনোস্যাকারাইড অণু মিলে হচ্ছে অলিগোস্যাকারাইড তৈরি হয়। এবং এদের ভিতরে গ্লাইকোসাইটিক লিঙ্কেজ, যেহেতু কার্বোহাইড্রেট তাহলে গ্লাইকোসাইটিক লিঙ্কেজই হবে। এবং ট্রাইস্যাকারাইডের ভিতরে উদাহরণ হচ্ছে ট্রাফিনোস, বা ট্রাইরাফি। আচ্ছা, টেট্রা স্যাকারাইডের ভিতর হচ্ছে 4টা, যে যে কঠিন কঠিন নাম দুইটা, একটা হচ্ছে স্ট্যাকিউস আর একটা হচ্ছে স্ক্যাডোস। আচ্ছা, পলিস্যাকারাইডের ভিতর দুইটা বলছিলাম, এক কিছু আছে গাঠনিক পলিস্যাকারাইড, কিছু আছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে যে কি কি আছে, যারা গঠন প্রদান করে কোনো কোষকে, যেমন কোষ প্রাচীরকে দৃঢ়তা দিচ্ছিল, কোষ প্রাচীর গঠন, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন। মনে আছে সেলুলোজ কয় পার্সেন্ট ছিল? সেলুলোজ ছিল হচ্ছে 40%। আর তার ভাই ছিল হচ্ছে হেমিসেলুলোজ, তাহলে হেমিসেলুলোজ ছিল হচ্ছে 20%, অর্ধেক। আর হচ্ছে পেকটিন কত ছিল? পেকটিন 3, অর্থাৎ 30%। আর 10% কি ছিল? গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? আচ্ছা, আর এরপর হচ্ছে কি সঞ্চয়ী পলিস্যাকারাইড। তো সঞ্চয়ী পলিস্যাকারাইডের ভিতরে কি কি আছে? স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে। তো এই সঞ্চয়ী পলিস্যাকারাইডের ভিতর হচ্ছে এই যে স্টার্চ বা গ্লাইকোজেন, এটা স্টার্চটা হচ্ছে তোমার উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য, আর গ্লাইকোজেনটা হচ্ছে প্রাণী দেহে সঞ্চিত খাদ্য। ঠিক আছে? এবার হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। স্টার্চ হচ্ছে তোমার যেটা আমরা খাই। তবে যে লাইনটা আমাদের গুরুত্বপূর্ণ, যে ধান এবং গম হচ্ছে স্টার্চ। ধান, গম, আলু এগুলো হচ্ছে প্রধান উৎস। এবং যেই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে গোল আলুর স্টার্চটা হচ্ছে সবচেয়ে বড়, আর চালের স্টার্চটা হচ্ছে সবচেয়ে ছোট। চিন্তা করো, আলু তো বড় চালের তুলনায়, তাই না? তাহলে আলু হচ্ছে বড় স্টার্চ, আর ছোটটা হচ্ছে চাল। এবং মনে রাখবা স্টার্চ হচ্ছে আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, এভাবে মনে রাখবা। স্ট্যানিল, স্ট্যানিল অর্থাৎ স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। এরপরে হচ্ছে যেটা আছে সেলুলোজ। বলছিলাম যে সেলু সেলু কথা থাকলে বা শ শ কথা থাকলে সেটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, নট আলফা ডি। তাহলে কোনটা আলফা বা কোনটা বিটা ডি, এটা ভুলা যেতে পারে, এই জন্য মনে রাখছিলাম যে বাস কথাটা দিয়ে। বি ফর হচ্ছে বিটা, আর শ শ যত কিছু আছে, সেলুলোজ, সেলোবায়োস, এই জাতীয় যা কিছু আছে সবকিছুই হচ্ছে বিটা ডি গ্লুকোজ। তাহলে আলফা ডি গ্লুকোজ কি আছে? স্টার্চ আছে, গ্লাইকোজেন আছে, এগুলো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে? এরপরে তোমার পরে যেটা আছে আহ গ্লাইকোজেন হচ্ছে তোমার তোমার পেশিতে মানে জমা থাকে, প্রাণীদেহে যকৃৎ বা টিস্যুতে জমা থাকে। আয়োডিন দ্রবণে লাল বর্ণ ধারণ করে গ্লাইকোজেন। আর হচ্ছে স্টার্চ কি ছিল? স্টার্চ হচ্ছে নীল বর্ণ ধারণ করতেছিল। আচ্ছা, এখন পরবর্তীতে আর কি আছে, এই যে রিডিউসিং, নন রিডিউসিং সুগার, যেটা তোমাদেরকে প্রথমে দেখাতে চাইছিলাম এবং পরে সেটা ব্যাখ্যা দেখে দেখাই দিছিলাম। কাইটিন কি? কাইটিন হচ্ছে একটা পলিস্যাকারাইড, যেটা কাঁকড়া বা ছত্রাকের কোষ প্রাচীরে দেখা যায়। আচ্ছা, এই ছিল হচ্ছে কার্বোহাইড্রেট। এরপর হচ্ছে প্রোটিন। এই যে যেটা বললাম যে সিরিন হচ্ছে ওই যে আর এর জায়গায় CH2 যদি চলে আসে, এই যে CH2OH চলে আসলে তখন হয়ে যাবে সিরিন। যদি এইচ আসে তাহলে আসবে গ্লাইসিন। সো এই আর কি। এবং এদের যেহেতু প্লাস চার্জও আছে, মাইনাস চার্জও আছে, এজন্য এদেরকে বলা হয় জুইটার আয়ন, যেটা আমি ওইখানে তোমাদের লিখে দিছিলাম। এগুলোর বিস্তারিত বলে দিছি, যে কোন কিসের প্রকারভেদ কি না কি, এগুলো সব বিস্তারিত বলছি।
এরপর হচ্ছে প্রোটিনের, সরল প্রোটিন সম্পর্কে প্রথমে আমরা প্রায় 5-10 মিনিট ধরে শুধু এটা নিয়ে আলোচনা করছি। এরপরে হচ্ছে যে যুগ্ম প্রোটিন বা যৌগিক প্রোটিন যেটা বলছিলাম আমি ওই সময়, যুগ্ম প্রোটিন এগুলা কি কি আছে, নাম শেষে প্রোটিন প্রোটিন কথা থাকবে, দেখো সবকিছুই প্রোটিন প্রোটিন কথা আছে, শুধুমাত্র একটা এক্সেপ্ট, সেটা হচ্ছে স্ক্লেরোপ্রোটিন। স্ক্লেরোপ্রোটিন হচ্ছে সরল প্রোটিনের ভিতর ঢুকে যাবে। আর কি আছে, তাহলে এই ছিল হচ্ছে প্রোটিন। এরপরে হচ্ছে লিপিড। তো লিপিডের আসলে যে বৈশিষ্ট্য পড়ার সময় দেখবা যে কোনো কিছুই নাই, তা আসলে বর্ণ নাই, গন্ধ নাই, স্বাদ নাই, পানিতে অদ্রবণীয়, তা শুধুমাত্র জৈব দ্রাবকে দ্রবণীয়। ঠিক আছে। এরপরে হচ্ছে পানির চেয়ে হালকা, এজন্যই তো সে পানিতে লিপিড ভেসে থাকে, বা তেল বা চর্বি চর্বি ভেসে থাকে না। আচ্ছা, এদের নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নাই, অর্থাৎ এরা হচ্ছে বলা যায় যে সবকিছুই হচ্ছে তোমার নাই নাই বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো একটু দেখলেই পারবা। আচ্ছা, পরে হচ্ছে আমাদের যেটা প্রশ্নে ছিল যে উদ্ভূত লিপিড স্টোরেজ, টারপিনয়েডস এবং রাবার। এই উদ্ভূত লিপিডটা হচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে এখানে যে আরো কিছু প্রকারভেদ আছে, সরল লিপিড, তারপর হচ্ছে তোমার আর কি আছে, সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত লিপিড, 3 ধরনের লিপিড আছে। সরল লিপিডের ভিতর হচ্ছে স্নেহদ্রব্য আর একটা হচ্ছে মোম। স্নেহদ্রব্যের ভিতর কি কি আছে, তেল এবং চর্বি। বেশিরভাগ সময় পরীক্ষায় এই তেল চর্বির পার্থক্যটা দেখা যায়, বলে দিবে যে হচ্ছে আহ তেল চর্বি হচ্ছে এটা কি, মানে এদের পার্থক্য হচ্ছে এরা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। তো তুমি জাস্ট আতেল কথাটা মনে রাখবা, আতেল, তাহলে তেল হচ্ছে অসম্পৃক্ত, তাহলে বাকিটা হচ্ছে চর্বিটা হচ্ছে সম্পৃক্ত। এবং ট্রাইগ্লিসারাইড যেটা হচ্ছে হৃদরোগের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটা এই লাইনটা লাগবে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড চর্বিতে জমা হলে তাদের হৃদরোগ হয়। ঠিক আছে, বাট আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে এটা হয় না। বিভিন্ন ধরনের ফসফোলিপিড আছে। ফসফোলিপিড গুলোর নাম খুবই গুরুত্বপূর্ণ, আমরা কোষ ঝিল্লিতে পড়ে আসছি, কোষ ও কোষের গঠন চ্যাপ্টারে। এই যে সেফালিন, লেসিথিন, প্লাজমোলাজেন, এগুলোকে বলা হয় ফসফোলিপিড। ফসফোলিপিডের কাজ হচ্ছে যে কোষের ভেদ্যতা এবং পরিবহনে নিয়ন্ত্রণে সহায়তা করে। এরপর কোলেস্টেরল সম্পর্কে বলছি, এবং আহ, এই আর স্টোরেজ সম্পর্কেও বলছি। এরপরে হচ্ছে তোমাদের এনজাইম। এনজাইম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি, কোনটার কি ব্যবহার না ব্যবহার। তো আর শেষে লাস্টের দিকে কিছু ব্যবহার দেওয়া আছে। আইইউবি কর্তৃক এনজাইম হচ্ছে 6 প্রকার, আর এই 6টার নাম লাগবে। এবং এই যে পিএইচ কোনটার কি কত পিএইচ এ হচ্ছে, যেমন এনজাইমের পেপসিনের হচ্ছে 2, এভাবে মনে রাখতে পারো। পেপসিন লিখতে গেলে 2টা পাওয়া লাগে, এজন্য অপটিমাম পিএইচ হচ্ছে 2। ইনভাইটেস এর পিএইচ হচ্ছে তোমার 4.5। ইনভার্ট করতেছে, এভাবে বলবা যে 4 কে 5 করলো বা 5 কে 4 করলো, ইনভার্ট করলো। আর সেলোবাস লিখতে গেলে 5টা ওয়ার্ড লাগে, 5। আর ট্রিপসিন হচ্ছে 8, তাহলে হচ্ছে 8 লেখো, তো 8 লিখতে গেলে ট লাগে, ট ফর ট্রিপসিন হচ্ছে 8। এবং কিছু কিছু জিনিস আছে যারা হচ্ছে এনজাইমের কার্যকারিতা বাড়ায়, এবং কিছু কিছু জিনিস আছে এনজাইমের কার্যকারিতা কমায়। তুমি মনে রাখবা যারা অকাজ করে, কারণ অকাজ করলে তো তারা অবভিয়াসলি তোমার কার্যকারিতা বাড়াবে নাকি কমাবে, অবশ্যই কমাবে। তাহলে এনজাইমের কার্যকারিতা কমাই হচ্ছে অকাজ। অতে হচ্ছে তোমার এজি, জিতে হচ্ছে জিঙ্ক, আর কতে হচ্ছে কপার। এই হচ্ছে তোমার এনজাইম পার্টের, এখানে কিছু এনজাইমের কিছু ব্যবহার দেওয়া আছে। এই তো এই ছিল হচ্ছে তোমার টোটাল কোষ রসায়ন চ্যাপ্টারের পড়াশোনা। তো আশা করছি যে তোমরা ক্লাসটা বুঝতে পারছো, এবং যেহেতু এটা একটা ফ্রি প্রজেক্ট, তো তোমরা হচ্ছে ক্লাসগুলো তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবা এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করবা, যাতে করে তারাও উপকৃত হয়। তো এই আর হচ্ছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।